যে কোনো ধরনের আকারের একটি জড় বস্তু, হ্যাঁ, তার মধ্য দিয়ে অতিক্রান্ত যে অক্ষটা তার সাপেক্ষে, হ্যাঁ, যদি একটা অভিলম্বিক তলে দুলতে থাকে, হ্যাঁ, তাকে আমরা জটিল দোলক বলি। ইতিমধ্যে আমরা সরল দোলক জেনেছি, তো আজকে আমরা জটিল দোলক দিয়ে অভিকর্ষিত ত্বরণ নির্ণয়ের বিষয়টা আমরা একটু হাতে কলমে গাণিতিকভাবে দেখার চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের যে মেজর বস্তুর ধর্ম, তরঙ্গ ও শব্দ যে অধ্যায়টা আছে তার মধ্যে মহাকর্ষ অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং আমরা জানি এটা দিয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক হয়ে থাকে। তো আমরা অলরেডি চিত্রে এ ধরনের একটা ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, যেখানে ও হচ্ছে ঝুলন বিন্দু। এই যে ও এ যে একটা অভিলম্বিক যে রেখা, এই যে তার সাপেক্ষে থিটা কোণ উৎপন্ন করে আমরা দেখতে পাচ্ছি একটা জটিল দোলক ঘুরছে, যেখানে জটিল দোলকের ভারকেন্দ্র হচ্ছে জি। আবার এই জি থেকে আমরা উপরে নিচে বিভিন্ন দূরত্বে আমরা জটিল দোলকটাকে আটকিয়ে আমরা দোল দিয়ে আমরা পর্যায়টা বের করতে পারি। হ্যাঁ, এই হলো ব্যবস্থাপনা। তাহলে আমরা এই যে এখানে খেয়াল করলাম, জটিল দোলকের যে ভারকেন্দ্র জি, সেখান থেকে তার ওজন ঠিক নিচের দিকে এমজি ক্রিয়া করছে। তাহলে এটাকে যদি আমি দুটো অংশে ভাগ করি, একটা হলো এমজি কস থিটা, একটা হলো এমজি সাইন থিটা। মূলত এমজি সাইন থিটার কারণেই আমরা দেখতে পাচ্ছি সে আবার এই পাশে আসবে। ঠিক এই পাশে এসেও সেম ঘটনা হবে, যে আমরা যদি থিটা কোণে তাকে দুটো অংশে ভাগ করি, এমজি কস থিটা আর এদিকে এমজি সাইন থিটা, এমজি কস থিটা এবং এই যে উপরের দিকে টান, এটা কি হয়ে যাবে, পরস্পর নাকচ হয়ে যাবে, বাট কার্যকর থাকবে কে, এমজি সাইন থিটা। এই কার্যকর এমজি সাইন থিটার কারণে আবার এদিক থেকে এদিকে যাবে, আবার এখান থেকে এখানে, এই যে এভাবে দোল চলতে থাকে। তো আমাদের এটা হচ্ছে, এখানে কোনো বাতাসের বাধা আমরা চিন্তা করিনি, এটা এভাবে দুলতে থাকবে। আসলে এটা যদি বলি, এটা ওয়ান কাইন্ড অফ অবাস্তব জিনিস, কেমন, প্রকৃতিতে বাতাসের বাধা থাকেই। তাহলে আমরা হয়তো ড্যাম অসিলেশন, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে গ্র্যাজুয়ালি যে বাতাসের বাধার কারণে থেমে যাবে, সেটা আমরা কোনো একটা পর্যায়ে করবো গিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বলি কার্যকর বলটা হচ্ছে, হ্যাঁ, কার্যকর বলটা হলো এমজি সাইন থিটা, হ্যাঁ, এমজি সাইন থিটা। তো আমরা জানি এই বল, হ্যাঁ, ঝুলন বিন্দু ও এবং জি এর মধ্যবর্তী দূরত্ব এল। তাহলে এই কার্যকর বলের ভ্রামক কি হবে? কার্যকর বলের ভ্রামক যদি বিবেচনা করি, তাহলে হবে হচ্ছে, আমরা লিখতে পারি টাও সমান এম জি সাইন থিটা ইন্টু দূরত্ব, হ্যাঁ, এল। তো আমরা এই টাওকে মাইনাস দিয়ে লিখি, কিন্তু ডিরেকশনটা যেদিকে নিচ্ছি, সরণটা আমরা যেদিকে ঘটাই সাম্যাবস্থা থেকে, তার বিপরীত দিকে বিদায় আমরা টাও সমান মাইনাস এই জিনিস ইন্ট্রোডিউস করি। আবার টাও সমান আমরা কি জানি, আই আলফা। আই আলফা সমান মাইনাস এমজি, যেহেতু থিটা এখানে খুব ছোট হয়, 4 ডিগ্রি 6 ডিগ্রি কাছাকাছি, আমরা জানি থিটা খুব ছোট হলে সাইন থিটা কস থিটা টেন থিটা সমান থিটা লেখা যায়। তাহলে আমি এখানে থিটা লিখলাম ইন্টু এল। আবার আমরা জানি এই যে আই রেখে দিলাম, আলফা মানে হচ্ছে, যেহেতু আমরা থিটা কোণে তাকে কি করেছি, সরণ ঘটিয়েছি, তাহলে কৌণিক সরণ থিটা। তাহলে সেখান থেকে আমরা পাবো ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস এম জি এল থিটা, যাই লিখি। হ্যাঁ, এই হলো আমাদের একটা সিম্পল ব্যবস্থাপনা। আমরা যদি আরেকটু সামনে আগাই, এই যে আই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে অক্ষ থেকে আমাদের সাপেক্ষে আমাদের এই জটিল গোলকটি কি হচ্ছে, দোল দিচ্ছে, সেই অক্ষের সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে জড়তার ভ্রামক আমরা জানি, জড়তার ভ্রামকের দুটো উপপাদ্য আছে, একটা হলো কি সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে যে কোনো অক্ষের সাপেক্ষে, ধরলাম এই যে অক্ষ যেটা সাপেক্ষে এটা ঘুরছে, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার সূত্র কি, আমরা জানি আই আই সমান হচ্ছে আই জি প্লাস এম এইচ স্কোয়ার বা এম কে স্কোয়ার। এটা কে ধরলাম আমরা, এটাকে চক্র দিবেশের দৈর্ঘ্য হিসাব করি আমরা। তাহলে আই জি সমান আবার কি,
যদি সিম্পলি আমরা যদি আইজি মানে জড়তার ভ্রামক হিসাব করি, তাহলে হচ্ছে কি ভর ইন্টু লম্ব দূরত্বের বর্গ, ভর ইন্টু লম্ব দূরত্বের, দুটোটা আমি ছোট আকারে দিয়ে লিখলাম, ভর ইন্টু লম্ব দূরত্বের বর্গ প্লাস এম কে স্কোয়ার। ওকে, এটা যদি আমরা এখন এখানে রিপ্লেস করি আয়ের জায়গায়, তাহলে আমাদের সমীকরণ চলে আসতেছে এম এল স্কোয়ার প্লাস এম কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডি টি স্কোয়ার মাইনাস এম জি এল থিটা। হ্যাঁ, এটা যদি আমরা আরেকটু কাজ করি, আমাদের উপর অংশটা আর প্রয়োজন নেই, আমরা উপরের অংশটা মুছে ফেলবো। এখানে আমরা যদি একটু সিম্পলিফিকেশন করি, ডি স্কোয়ার থিটা বাই ডি টি স্কোয়ার লিখলাম, এটা দিয়ে ভাগ করব এই অংশটা দিয়ে, আর এটা পাশে নিয়ে আসি, নিয়ে আসলে উপরে হবে এম জি এল থিটা বাই এম এল স্কোয়ার প্লাস এম কে স্কোয়ার সমান 0। তাহলে আমাদের একটা ইকুয়েশন চলে আসে, এই যে এরকম লেখা যায়, এম এম কাটা দেওয়ার জন্য আমরা এমটাকে বাইরে করে নিয়ে ফেলবো, তাহলে এরকম হবে জিএল বাই এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু থিটা। এই যেটাকে আমরা লিখব, এই টার্মটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করে ফেলি, এটাকে আমরা ওমেগা লিখতে পারবো, ওমেগা স্কোয়ার 0। এই যে সমীকরণটা, এটাকে বলা হয় জটিল দোলকের ব্যবকলনীয় সমীকরণ। হ্যাঁ, জটিল দোলকের ব্যবকলনীয় সমীকরণ, এটা বের করতে বললে আমরা এতটুকু লিখবো। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখবো, এই যে ওমেগাটা, এটাকে আমরা বলি কণিক কম্পাঙ্ক। এখানে কণিক কম্পাঙ্ক ওমেগা সমান জি এল বাই এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এই যে, তাহলে আমরা আবার জানি পর্যায়কাল, পর্যায়কাল সমান কি জানি, পর্যায়কাল সমান আমাদের জানা আছে যে টি সমান 2 পাই বাই ওমেগা, আর আমরা যদি মান বসাই 2 পাই ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই জিএল। এই যে আমাদের পর্যায়কালের একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এইটা আমরা একটা ভারকেন্দ্র জানি। হ্যাঁ, সেই ভারকেন্দ্রের সাপেক্ষে যদি আমরা কি করি, এই যে মাঝখানে ভারকেন্দ্র ধরলাম 5 সেন্টিমিটার উপরে, 5 সেন্টিমিটার তারও উপরে, মানে ভারকেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে, ভারকেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে, ভারকেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, এভাবে উপরে নিচে। হ্যাঁ, আমার এই জটিল দোলকটাকে স্থাপন করে আমি প্রতিবারের জন্য আমরা চাইলে কি বের করতে পারি, পর্যায়কাল বের করতে পারি। হ্যাঁ, তাহলে পর্যায়কাল বের করে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটা কেমন দেখাবে, লেখচিত্রটা যদি আমরা একটু এই জায়গায় দেখাই, বললাম এক্স অক্ষ বরাবর এই যে ভারকেন্দ্র থেকে কত দূরত্ব সেটা নিব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা স্থাপন করব হচ্ছে পর্যায়কাল। তাহলে যদি স্থাপন করি তখন লেখচিত্রটা কেমন হবে, ধরলাম জি থেকে উপরের দিকে গেলে এদিকে ধরলাম, তখন লেখচিত্রটা এমন হবে, দুই পাশে দুটো, আবার নিচের দিকে গেলে ধরলাম এই পাশে হবে, এই ধরনের একটা লেখচিত্র পাওয়া যাবে। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই ধরনের একটা লেখচিত্র পাওয়া যাবে। এখন এই লেখচিত্রের উপরে যদি আমি এক্স অক্ষের সমান্তরালে একটা সরলরেখা আঁকি, তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট পাবো। হ্যাঁ, বললাম এ বি পি সি ডি, এটা হলো পি। হ্যাঁ, লেখচিত্রটা আমাদের যে দুটো বক্ররেখা পেয়েছি আমরা, সেই বক্ররেখাগুলোকে যথাক্রমে এ বি সি ডিতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এখানে আমরা এই লেখচিত্র থেকে পি এ সমান পিডি সমান L1 ধরব এবং পিবি সমান পিসি সমান L2 ধরব, ধরে আমরা এখানে কিছু কাজ করতে পারি। কেমন,
এখানে কিছু কাজ করতে পারি। ধরলাম এই ইকুয়েশনটাকে আমরা কাজে লাগাবো, 1 প্লাস, তাহলে L1 এর ক্ষেত্রে আমি 1 নং সমীকরণ থেকে কি পাবো সেটা লিখবো, L2 এর ক্ষেত্রে আমি 1 নং সমীকরণ থেকে কি পাবো সেটা লিখবো। হ্যাঁ, তাহলে যদি লিখি 1 নং হতে t সমান 2 পাই ইন্টু, এখানে লক্ষণীয় কিন্তু লেখচিত্র আমাদের বলতেছে যে মানে পর্যায়কাল কিন্তু একটা, পর্যায়কালের মান কিন্তু একই, L1 এর জন্য যা L2 এর জন্য তা। হ্যাঁ, এটা L1 এতটুকু, পিবি পিএ, তার জন্য পর্যায়কাল হচ্ছে এই যে পি, ধরলাম এটাকে আমি অবিন্দু দিলাম পিও। আবার যখন পিসি বা পিবি কার্যকরী দৈর্ঘ্য, তখনও কিন্তু পর্যায়কাল হচ্ছে কি পিও, মানে পর্যায়কাল সেম থাকে। তাহলে আমরা সেই হিসেবে ধরে যদি এখানে লিখি, এটাকে আমি L1 স্কোয়ার লিখবো, কে স্কোয়ার লিখবো, জি L1, মানে আসলে আমরা এই যে কেটা যে আছে এটা একটা মানে কি জটিলতা তৈরি করছে, এই কেটাকে রিমুভ করার জন্য আমরা একটা পলিসি করছি আসলে। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি স্কোয়ার করে, তাহলে হবে জি টি স্কোয়ার জি L1 ইন্টু 4 পাই স্কোয়ার ইন্টু L1 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এই যে এটা একটি ইকুয়েশন। আবার আমি L2 এর জন্য কি পাবো, L2 এর জন্য হবে তাহলে টি স্কোয়ার জি L2 ইকুয়াল 4 পাই স্কোয়ার L2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এখানে আমি এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, আমরা এখন কিছুই না, খালি একটা থেকে আরেকটা বিয়োগ করে ফেলবো। যদি বিয়োগ করে ফেলি তাহলে আমি যদি দেখি 2 বিয়োগ 3 ইমপ্লাইজ করলে টি স্কোয়ার কমন নিয়ে ফেলবো, জি কমন নিয়ে ফেলবো, টি স্কোয়ার জি কমন নিলে হবে L1 মাইনাস L2, এর পাশে হবে 4 পাই স্কোয়ার কমন নিলে L1 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার, যেহেতু কে স্কোয়ার কাটা যাবে। তাহলে আমাদের টার্গেট কি বের করা, আমাদের টার্গেট হচ্ছে টি স্কোয়ার সমান বের করা। তাহলে 4 পাই স্কোয়ার ইন্টু এটা হবে L1 প্লাস L2 ইন্টু L1 মাইনাস L2 ডিভাইডেড বাই জি ইন্টু L1 মাইনাস L2। এটা করা যায়, আচ্ছা গিয়ে আমাদের একটি ভেরি সিম্পল একটা ইকুয়েশন চলে আসবে। তাহলে আমি লিখব টি সমান টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ইন্টু L1 প্লাস L2 ডিভাইড বাই জি। আমাদের টার্গেট কি বের করা, জি বের করা। তাহলে জি সমান কি আসবে, এই যে জি সমান হবে 4 পাই স্কোয়ার ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে আমরা সর্বশেষ একটা ইকুয়েশন পেয়ে গেলাম। হ্যাঁ, এই ইকুয়েশনটা এখন কাজে লাগানোর জন্য দেখুন এখনো কিন্তু কোনো কি নাই, কোনো কে নাই, কোনো কে আছে, কোনো কে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা কয়েকবার দুইবার পরীক্ষাটা করে আমরা এই লেখচিত্রটা অঙ্কন করলে, লেখচিত্র থেকে যদি আমি পিএ পিডি সমান L1, পিবি পিসি সমান L2 ডিটারমাইন করি, এখানে বসিয়ে দিই, আর ওই রেখা বরাবর ওয়াই অক্ষকে ছেদ করতেছে পি বিন্দুতে, সেই পি বিন্দু আর ও বিন্দু দূরত্ব হচ্ছে কি হ্যাঁ টি। তাহলে সেটা দিয়ে আমরা কি পাবো, সরি এখানে হ্যাঁ টি, আমরা সেটা দিয়ে আমরা যদি এখানে বসিয়ে দিই আমরা আমাদের কাঙ্ক্ষিত অভিকর্ষজ ত্বরণ পেয়ে যাব। তাহলে আমরা এর আগে সরল দোলক দিয়েও আমরা অভিকর্ষজ ত্বরণ বের করেছি, জটিল দোলক দিয়েও আমরা অভিকর্ষজ ত্বরণ বের করছি। তাহলে এখানে বলা হয় জটিল দোলক দিয়ে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ বের করি তাহলে মোর প্রিসাইজ ভ্যালু আমরা পাবো। যেমন কোনো একটা নির্দিষ্ট জায়গায় হ্যাঁ জি এর মান কত সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে সম্ভাব্য এর মাটির নিচে কি আছে। মানে ভূতাত্ত্বিক জরিপে আসলে জরিপে কি করা হয়, জরিপে আসলে মানে এই জি এর মান বের করার চেষ্টা করা হয় এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে সাগরের উপরে যদি একটা ভাসমান জাহাজ থেকে যদি জি বের করা যায় আর সেই জি এর মান যদি এক্স্যাক্টলি জেনে একটা চার্ট ব্যবহার করে আমরা নিচে ধারণা করতে পারি যেখানে কোনো খনিজ আছে কিনা, হ্যাঁ তাহলে এতটুকু থাকলো। আমরা এরপরে ক্যাটারের যে দোলকটা আছে সেটা দিয়ে কিভাবে জি এর মান বের করে সেটা দেখব।
ধন্যবাদ।